জাপানের সবচেয়ে ধনী পরিবারের রাজকন্যা হঠাৎ করে একজন গরিব ছেলেকে নিজের কেয়ারটেকার হিসেবে বেছে নেয়। কিন্তু কেন? হাজারো চাকর-বাকর থাকতে ঠিক এই ছেলেটার উপরই সে এতটা ভরসা করলো কেন? আজকের গল্প আমরা দেখবো কিভাবে এক দরিদ্র ছেলের পুরো জীবনটাই এক মুহূর্তে বদলে যায়। সামনে রয়েছে অপহরণ, বিশাল এক রাজপ্রাসাদ, কোটি টাকার অফার, একই স্কুলে ভর্তি হওয়া আর এমন কিছু অদ্ভুত ঘটনা যা আপনাকে বারবার অবাক করে তুলবে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো যে মেয়েটা সবার সামনে একেবারে নিখুঁত, তার ভেতরে লুকিয়ে আছে এমন এক গোপন স্বভাব যা পৃথিবীর খুব কম মানুষই জানে। আর বিশ্বাস করুন, সে গোপন সত্য জানার পর থেকেই তোনারের জীবন আর কোনো দিন আগের মতো থাকে না। তো চলুন সমালোচনা করে শুরু করা যাক আজকের রোমান্টিক গল্পটাকে। গল্পের শুরুতে দেখা যায় একজন সাধারণ ছেলে বিশাল একটি স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে স্পষ্ট বিষময়। তোনারি মনে মনে বলে, তাহলে এটাই কিউকো একাডেমি, জাপানের সবচেয়ে নামি দামি 3টি স্কুলের মধ্যে একটি। এই স্কুলে ভর্তি হওয়া সাধারণ পরিবার কারোর পক্ষে প্রায় অসম্ভব। এখানে পড়ে শুধু রিচ পরিবারের সন্তানরা। ঠিক তখনই একটি সুন্দরী মেয়ে স্কুলের ভিতরে প্রবেশ করে। মুহূর্তে সবার নজর তার দিকে চলে যায়। মেয়েটির নাম হিনাকো কোনোহারা। সে এতটাই সুন্দর ও বড়লোক পরিবারের মেয়ে ছিল যে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। ছাত্ররা ফিসফিস করে বলে, এই যে হিনাকো কোনোহারা, সত্যি ওকে দেখে চোখ ফেরানো যায় না। তোনারিও মেয়েটির দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এত নিখুঁত মানুষ সে আগে কখনো দেখেনি। কিন্তু ঠিক তখনই হিনাকো সোজা তোনারির দিকে হাঁটতে শুরু করে। চারপাশে সবাই হতবাক হয়ে যায়। হিনাকো বলে, তোনারি তোমার কি হয়েছে? তোনারি একেবারে চমকে ওঠে। এত বড়লোক পরিবারের মেয়ে তার সঙ্গে কথা বলছে। না, কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। হিনাকো বলে, চলো আমাদের স্কুলে যাওয়া উচিত। এরপর দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করে। আর চারপাশে সবাই অবাক হয়ে শুধু তাদের দিকেই তাকিয়েছিল। ছাত্ররা বলে, এটা কিভাবে সম্ভব? হিনাকো কোনোহারা এই সাধারণ ছেলেটার সাথে কথা বলছে। তোনারি মনে মনে ভাবতে থাকে, গতকাল পর্যন্ত সে কখনো কল্পনাও করেনি সে এমন একটি জগতের অংশ হবে। কিন্তু এটাই ছিল কেবল শুরু, কারণ এরপর তোনারির জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা তার পুরো ভাগ্যটাকে বদলে দেবে। এরপর গল্প কয়েক ঘন্টা পেছনে ফিরে যায়। দেখা যায় তোনারি একটি নির্মাণ স্থানে কাজ করছে। সে পড়াশোনার খরচ চালাতে পার্ট টাইম চাকরি করছে। তোনারি, আজ আর কাজ করতে হবে না, তোমার পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি, এখন বাড়ি চলে যাও। মালিকের কথা শুনে তোনারি হালকা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। একজন কর্মী বলেন, ছেলেটা সত্যি অনেক পরিশ্রমী, ও নিজের টিউশনের খরচ নিজে চালায়, ভালো করে পড়াশোনা করার জন্য এত কষ্ট করে। তিনি আরো বলেন, তোনারির বাবা মা মদের নেশায় ডুবে থাকেন, তাই নিজের সব দায়িত্ব তাকে নিতে হয়। দিনভর কঠোর পরিশ্রমের পর তোনারি নিজের বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু বাড়িতে পৌঁছে সে থমকে যায়। বাড়ির অবস্থা আগের মতোই জরাজীর্ণ, চারদিকে অদ্ভুত নীরবতা, মনে হচ্ছিল কেউ যেন বাড়িতেই নেই। তোনারি মনে মনে ভাবে, হয়তো দুজনে আবারও বেশি মদ খেয়ে ঘুমিয়ে পড়েছে। এই ভেবে সে ঘরের ভিতরে ঢুকে। কিন্তু ঢুকেই তার চোখে পড়ে একটা চিঠি। প্রথমে তোনারি ভাবে হয়তো বাবা মা কোথাও ঘুরতে গেছেন, তাই এমন একটি চিঠি রেখে গেছে। কিন্তু হঠাৎই তার মনে সন্দেহ জাগে। সে দ্রুত নিজের নোটবুক খুলে হিসাব মিলাতে শুরু করে। কয়েক সেকেন্ডের পর তার মুখের হাসি একেবারে মিলিয়ে যায়। চোখে নেমে এসে আতঙ্ক। না, এটা হতে পারে না। সে বুঝতে পারে তার বাবা মা সব টাকা নিয়ে পালিয়ে গেছে, তার জন্য কিছুই রেখে যায়নি। এক মুহূর্তেই তোনারির সমস্ত স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে যায়। সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। এখন আমি কি করব? এই অল্প কয়েক টাকা দিয়ে কতদিন চলতে পারবো? একবার ভাবুন তো, আপনার সবচেয়ে আপন মানুষের যদি আপনাকে এইভাবে একা ফেলে চলে যায় কেমন লাগবে? কিন্তু তোনারি তখনও জানতো না তার জীবনে আরো বড় একটা ঘটনা অপেক্ষা করছে, আর সেটাই বদলে দেবে তার পুরো ভাগ্য। পরের দিন তোনারি মন খারাপ করে রাস্তায় হাঁটছিল। তার মাথায় তখন শুধু একটা চিন্তা, ভবিষ্যৎ। ঠিক সেই সময় তার পাশ দিয়ে হিনাকো ও তার কয়েকজন বন্ধু হেঁটে যায়। তারা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত ছিল। তোনারি দূর থেকে হিনাকোর দিকে তাকিয়ে ভাবে, আমাদের দুজনের পৃথিবী একেবারে আলাদা। এই ভেবে সে সামনে এগিয়ে যায়। কিন্তু হঠাৎই তার চোখে একটি আইডি কার্ড পড়ে। সে কার্ডটি তুলে দেখে এটি আর কারো নয়, হিনাকো কোনোহারা স্কুলের আইডি। এটা তো কোনোহারার আইডি, ওকে এখনই ফিরিয়ে দিতে হবে। তোনারি দৌড়ে হিনাকোর পেছনে যায়। দূর থেকেই সে তাকে ডাকতে শুরু করে। হিনাকো পিছনে ফিরিয়ে তাকায়। তোনারি ঠিক আইডি কার্ডটি এগিয়ে দিতে যাবে, ঠিক তখনই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ কয়েকজন মুখোশধারী লোক সেখানে এসে হাজির হয়। মুহূর্তের মধ্যেই তারা হিনাকোকে ধরে ফেলে। সবকিছু এতটা দ্রুত ঘটে যে তোনারি কিছুই বুঝে উঠতে পারে না। সে শুধু হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তোনারি তাদের থামাতে এগিয়ে যায়, কিন্তু অপহরণকারীরা তাকেও ধরে ফেলে। তোনারি বলে, আমাকে কেন ধরেছ? আমার পরিবারের কাছে তো কোনো টাকাই নেই। অপহরণকারীরা বলে, তোমাকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, তুমি শুধু ভুল সময় ভুল জায়গায় ছিলে।
তোনারি মনে মনে ভাবে আমার বাবা মা তো আগে পালিয়ে গেছে, আমাকে ছাড়ানোর জন্য তো কেউ আসবে না। এদিকে অপহরণকারীরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তাদের আসল লক্ষ্য শুধু হিনাকো। ওর মুক্তিপণ ফেলে আমরা সবাই কোটিপতি হয়ে যাব। এই কথা শুনে তোনারি বুঝতে পারে হিনাকো আসলে কতটা প্রভাবশালী পরিবারের মেয়ে। তোনারি মনে মনে ভাবে তাহলে আজকের দিনও এমন রাজকন্যার মতো জীবন আছে। এরপর দুজনকেই একটি পরিত্যক্ত ঘরে আটকে রাখা হয়। চারদিকে শুধু নীরবতা ছিল। কিন্তু এই অপহরণের মধ্যে হিনাকো এমন একটা কথা বলবে যা শুনে তোনারি তো দূরের কথা, অপহরণকারীরাও হতভম্ব হয়ে যাবে। অপহরণের পর হিনাকো ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। তোনারি তার পাশে বাধা অবস্থায় বসেছিল। হিনাকো বলে আমার খুব জোরে বাথরুম পেয়েছে। তোনারি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এমন পরিস্থিতিতে সে বাথরুমের কথা ভাবছে। হিনাকো বলে সত্যি আমার খুব দরকার, দয়া করে আমাকে একবার শুনুন। প্রথমে অপহরণকারীরা বিষয়টি উপেক্ষা করে, কিন্তু হিনাকো বারবার অনুরোধ করতে থাকায় তারা শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। হিনাকো বাথরুমে যায়। এই দৃশ্য দেখে অপহরণকারীরা বিরক্ত হয়ে পড়ে। অপহরণকারীরা বলে এটা অপহরণ নাকি কোনো ভিআইপি সার্ভিস। কিছুক্ষণ পরে হিনাকো আবারও ফিরে আসে। মনে হচ্ছিল সে এখন অনেকটাই স্বস্তিতে। কিন্তু এখানে শেষ নয়। হিনাকো আবার নতুন একটি আবদার করে বসে। হিনাকো বলে এক কাপ গরম চা আর সঙ্গে একটু মিষ্টি হলে ভালো হতো। এই কথা শুনে অপহরণকারীরা একে অপরের মুখের দিকে তাকায়। তারা বিশ্বাসই করতে পারছিল না। চুপচাপ পানি খাও, এখানে কোনো চা নাস্তার ব্যবস্থা নেই। তারা শুধু একটি পানির বোতল এনে দেয়। হিনাকো সেটি হাতে নেয়, কিন্তু সে বোতল খুললেও পানি খেতে পারছিল না। তোনারি বিষয়টি লক্ষ্য করে। আপনি কি সাহায্য চান? হিনাকো বলে আমি প্লাস্টিক বোতল থেকে পানি খেতে অভ্যস্ত নই। এই কথা শুনে তোনারি বুঝতে পারে হিনাকো কতটা ধনী পরিবারের বড় হয়েছে। ঠিক আছে, আমি সাহায্য করছি। সে বোতলটি খুলে দেয়, তারপর সাবধানে হিনাকোর হাতে তুলে দেয়। তোনারি হঠাৎ লক্ষ্য করে মেঝেতে পানি পড়ে আসে। সে দ্রুত হিনাকোকে সতর্ক করে একটু সাবধানে, মেঝে ভিজে আছে, পিছলে যেতে পারো। কিন্তু সতর্ক করার আগে হিনাকো সত্যি পিছলে যায়। সেই মুহূর্তেই তোনারির মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। হিনাকো লজ্জায় লাল হয়ে ওঠে। কিন্তু এরপর হিনাকো এমন একটা অনুরোধ করবে যা তোনারির জীবনকে আরো অদ্ভুত পথে নিয়ে যাবে। পিছলে পড়ার পর হিনাকো ধীরে ধীরে উঠে বসে। তার মুখে তখনও লজ্জার ছাপ। তোনারি শুধু হালকা হাসে এবং চুপচাপ হিনাকোর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ হিনাকোর চোখে ঘুম নেমে আসে। সে খুবই ক্লান্ত দেখাচ্ছিল। হিনাকো বলে তুমি আমাকে আরেকটা সাহায্য করতে পারবে? কি ধরনের সাহায্য? তারপর সে মাথাটা তোনারির পায়ে রেখে দেয়। তোনারি একেবারে জমে যায়। তোনারি মনে মনে ভাবে এ কি হচ্ছে? আমি তো জীবনে কোনো মেয়ের এত কাছে আসেনি। হিনাকো আরাম করে চোখ বন্ধ করে। মনে হচ্ছিল তোনারির কাছে সে নিরাপদ অনুভব করছে। হিনাকো বলে এভাবে থাকলে আমার খুব আরাম লাগে। তোনারির মুখ পুরো লাল হয়ে যায়, তবুও সে হিনাকোকে সরিয়ে দেয় না। আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন, আমি এখানেই আছি। এরপর হিনাকো সত্যি তোনারির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তোনারি তার দিকে তাকিয়ে ভাবে কারো সাহায্য করতে পেরে আজ সত্যি ভালো লাগছে। সে আরো ভাবে হয়তো এটাই প্রথমবার যখন কেউ আমাকে এতটা বিশ্বাস করেছে। আপনার কি মনে হয় এত অল্প সময়ে কেউ কি সত্যি অন্য কাউকে এতটা বিশ্বাস করতে পারে? ঠিক তখনই ঘরের বাইরে অপহরণকারীদের চিৎকার শোনা যায়। পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। হিনাকো জেগে ওঠে। সে অজান্তেই তোনারির হাত শক্ত করে ধরে ফেলে। ভয় পাবেন না, আমি যতক্ষণ আছি আপনার কিছুই হবে না। তুমি কেন আমার জন্য এত কিছু করছো? জানি না, হয়তো কারণ আমাকে কোনোদিন কেউ সাহায্য করেনি, তাই আজ আমি চাই অন্তত একজনের পাশে দাঁড়াতে। তোনারির এই কথাগুলো শুনে হিনাকোর হৃদয় ছুঁয়ে যায়। তার চোখে জল চলে আসে। তুমি সত্যি খুব ভালো মানুষ, তোমার পাশে থাকলে আমার নিরাপদ লাগে। কিন্তু এই শান্ত মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ পরের মুহূর্তে পুরো ঘর ধোঁয়ায় ভরে যায়। হঠাৎই ঘরের ভেতরে এটি স্মোক বোমা ছুড়ে মারা হয়। চারপাশ মুহূর্তেই ঘন ধোঁয়ায় ঢেকে যায়। অপহরণকারীরা কিছু বুঝে ওঠার আগে একজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী ঘরের ভেতরে ঢুকে পড়ে। পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। নিরাপত্তা রক্ষীরা বলে কেউ নড়বে না, সবাইকে ঘিরে ফেলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অপহরণকারীদের সবাইকে ধরে ফেলা হয়। তাদের পালানোর কোনো সুযোগই দেওয়া হয় না। কিন্তু ধোয়ার কারণে তোনারিকে অপহরণকারী ভেবে ধরে ফেলা হয়েছে। সে কিছু বলার সুযোগই পায় না। এখানে তিনজন অপহরণকারী আছে, সবাইকে আটক করো। ঠিক তখনই
একজন সুন্দরী তরুণী সেখানে এগিয়ে আসে। তার চোখে স্পষ্ট উদ্বেগ। তার নাম সুজুনে। তিনি হিনাকোর প্রধান পরিচালক এবং ব্যক্তিগত সহকারী। হিনাকো বলে, থামুন, ও অপহরণকারী নয়, ও আমাকে বাঁচানোর চেষ্টা করছিল। হিনাকোর কথা শুনে সুজনে সঙ্গে সঙ্গে তোনারিকে মুক্ত করার নির্দেশ দেন। সুজনে বলে, আমাদের ভুল হয়েছে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তিনি হিনাকোর দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কারণ হিনাকো সম্পূর্ণ নিরাপদ ছিল। সুজনে বলে, মিস হিনাকো, আপনি ঠিক আছেন দেখে আমি সত্যি স্বস্তি পেলাম। সবকিছু শান্ত হওয়ার পর সুজনে সবাইকে গাড়ির দিকে নিয়ে যায়। তারা সেখান থেকে রওনা দেয়। গাড়িতে ওঠার পর হিনাকো আবারও তোনারির পাশে গিয়ে বসে। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে। কয়েক মুহূর্তের মধ্যে হিনাকো তোনারির কাঁধে মাথা রেখে আবারও ঘুমিয়ে পড়ে। এই দৃশ্য দেখে সুজনে অবাক হয়ে যায়। সুজনে মনে মনে ভাবে, অবিশ্বাস্য, মিস হিনাকো তো কখনো কোনো অপরিচিত মানুষের ওপর এতটা ভরসা করেনি। তোনারি বলে, আমরা এখন কোথায় যাচ্ছি? সুজনে বলে, চিন্তা করবেন না, সবকিছু খুব শীঘ্রই বুঝতে পারবেন। কিন্তু তোনারি তখনও জানতো না তার জীবনে সবচেয়ে বড় প্রস্তাবটি তার জন্য অপেক্ষা করছে। তোনারি এখনো কিছুই বুঝতে পারছিল না। তার মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই সুজনে শান্তভাবে তোনারির দিকে তাকায়। তারপর কথা বলা শুরু করে। সুজনে বলে, তোনারি, তোমার বয়স এখন 16 বছর। তুমি খুব দরিদ্র পরিবারের ছেলে। নিজের পড়াশোনার খরচ নিজেই চালাও, পার্ট টাইম কাজ করো। তুমি প্রতিদিন নিজের ভবিষ্যতের জন্য লড়াই কর। এই কথা শুনে তোনারি একেবারে হতবাক হয়ে যায়, কারণ এগুলো সে কাউকে বলেনি। তোনারি বলে, আপনি এগুলো জানলেন কিভাবে? সুজনে বলে, আমাদের নিজস্ব যোগাযোগ ব্যবস্থা আছে, প্রয়োজন হলে আমরা সব তথ্য সংগ্রহ করতে পারি। এরপর সুজনে আরো একটি কথা বলে, যা শুনে তোনারির মুখ ফ্যাকাশে হয়ে যায়। সুজনে বলে, তোমার বাবা মা তোমার সব সঞ্চয়ের টাকা নিয়ে পালিয়ে গেছে, এমনকি তোমার বাড়ির বিদ্যুৎ বিল এবং বাড়ি ভাড়াও এখনো বাকি রয়েছে। তোনারি মাথা নিচু করে বসে থাকে। সে বুঝতে পারে না তার জীবনের সব গোপন তথ্য এরা জেনে গেছে। কিন্তু এরপর সুজনে এমন একটি প্রস্তাব যে তা তোনারির ভাগ্য বদলে দেবে। তোনারি, তুমি কি আমাদের সঙ্গে কাজ করতে চাও? তোনারি বলে, কি, আপনাদের সঙ্গে কাজ করব? সুজনে বলে, হ্যাঁ, তবে সাধারণ কোনো কাজ নয়। মিস হিনাকো তোমার সঙ্গে থাকলে খুব স্বস্তি অনুভব করে, তাই আমরা চাই তুমি তার ব্যক্তিগত কেয়ারটেকার হিসেবে কাজ করো। এই প্রস্তাব শুনে তোনারি সম্পূর্ণ নির্বাক হয়ে যায়। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আপনার কি মনে হয় এমন প্রস্তাব পেলে আপনি কি রাজি হতেন? কিন্তু এটাই ছিল কেবল শুরু, কারণ সামনে অপেক্ষা করছে এমন এক প্রাসাদ যা দেখে তোনারি নিজের চক্ষু বিশ্বাস করতে পারবে না। কিছুক্ষণ পর গাড়িটি একটি বিশাল প্রাসাদের সামনে এসে থামে। দৃশ্যটি দেখে তোনারি হতবাক হয়ে যায়। এটি কোনো সাধারণ বাড়ি নয়, এটি হিনাকো কোনোহারার দ্বিতীয় বাসভবন।